Everyone, welcome back to Kotha's vlog. I hope you all are doing amazing. আজকে আমরা কথা বলবো IELTS and Canada. ক্যানাডাতে আসার জন্য তো IELTS দিতে হয়, এটা আপনারা অনেকেই জানেন। কিন্তু এখন কিন্তু আপনি যদি পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিট পেতে চান তাহলেও কিন্তু আপনাকে IELTS দিতে হবে। এই ইনফরমেশনটা অনেকেই জানেন না। আই নো দ্যাট বিকজ এটা আগে ছিল না। ইভেন আমি যখন এসেছিলাম তখনও ছিল না। আজ থেকে 2-3 বছর আগেও ছিল না। সো সাডেনলি ওরা এই রুলটা চেঞ্জ করেছে অ্যান্ড আই থট যে ওয়াই নট এটা আপনাদের সাথে শেয়ার করা যাক, যেন আপনারা যারা এখনও ক্যানাডা আসার প্ল্যান করছেন তারা একটুখানি মেন্টালি আরও বেশি প্রিপেয়ার্ড হতে পারেন, আর যারা অলরেডি ক্যানাডাতে রয়েছেন এবং পড়াশোনা শেষ করছেন তারা যেন ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে এই ইনফরমেশনটা আগে থেকেই জেনে রাখতে পারেন। সো আপনারা যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তারা অলরেডি জানেন যে কিভাবে আপনার IELTS প্রিপারেশনটা শুরু করবেন। সেটা হতে পারে আপনি বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছেন, ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করেছেন, অথবা আপনার ইংলিশ সম্পর্কে কোনো ভালো একটা বেসিক নেই। তাদের জন্য কিন্তু কিভাবে আপনি IELTS প্রিপারেশনটা শুরু করতে পারেন ঘরে বসে, সেটা আমার খুব সুন্দর মতো পার্ট বাই পার্ট ভিডিও মেক করা রয়েছে এবং আমার প্লে লিস্টে সব কিছু সাজানো রয়েছে। সো রিসেন্টলি আমাদের ক্যানাডার যে ইমিগ্রেশন সিস্টেম সেখানে অনেক কিছু চেঞ্জেস হয়েছে এবং বড় একটা চেঞ্জ হয়েছে যে এখন আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু IELTS দিতে হবে, যেটা আগে ছিল না। আমি যখন ক্যানাডাতে এসেছিলাম তখন আমাদের জাস্ট পড়াশোনা শেষ করতে হয়েছিল, তারপরে জাস্ট আমাদের ট্রান্সক্রিপ্ট লেগেছিল, তারপরে আমরা অ্যাপ্লাই করে দিয়েছিলাম এবং 14-15 ঘন্টার ভিতরে আমরা কনফার্মেশন ইমেল পেয়ে গিয়েছিলাম যে আমরা এখন ফুল টাইম কাজ করার জন্য রেডি। তারপরে 1 মাস 2 মাস কারো 3-4 মাস পরে ওয়ার্ক পারমিটের যে পেপারটা সেটা হাতে এসে গিয়েছিল যে এখন আমার ওয়ার্কের কোনো রেস্ট্রিকশন নেই, আমি যে কোনো কাজ করতে পারবো, যে কোনো আওয়ার কাজ করতে পারবো, যে 20 আওয়ার্স 24 আওয়ার্সের যে স্টুডেন্ট লিমিটেশনটা ছিল সেটা আর থাকবে না। কিন্তু রিসেন্টলি এটা অনেক ভালো কোনো একটা নিউজ না, আই নো দ্যাট, বাট আপনি যখন পড়াশোনা শেষ করবেন তারপরে আপনাকে জেনারেল IELTS দিতে হবে এটা প্রুভ করার জন্য যে আপনি ক্যানাডাতে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য কেপেবল। এটা কেন করেছে আই রিয়েলি ডোন্ট নো, বিকজ আমি যেটা মনে করি আমরা যখন দেশ থেকে ক্যানাডাতে আসছি IELTS দিয়ে আসছি, রাইট? সো IELTS জিনিসটা হচ্ছে মেইনলি তারা দেখতে চায় আমরা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে এসে ইংলিশে প্রপারলি কমিউনিকেট করতে পারছি কিনা, ইংলিশে কথা বলতে পারছি কিনা, ইংলিশে লিখতে পারছি কিনা, বা আমরা যেখানে পড়তে আসছি সেই এডুকেশন সিস্টেমটা আমরা গ্র্যাব করার জন্য কেপেবল কিনা। সো দেশে তো আমাদের IELTS দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেই ক্যানাডাতে আসতে হয়েছে। তারপরে আবার এখানে পড়াশোনা আমরা ইংলিশে করেছি, এমন না যে আমরা পড়াশোনা নিজের মাতৃভাষায় করেছি। তারপরেও ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে আগে আমাদেরকে এখন IELTS এক্সাম দিতে হচ্ছে, যেটা আমার কাছে মনে হয় ফেয়ার না। কারণ আপনি যতবার IELTS এক্সাম দিতে যাবেন মেন্টাল একটা স্ট্রেস থাকে, তারপর আপনাকে পড়াশোনা করতে হয়, অনেক বড় একটা অ্যামাউন্টের ফি আপনাকে পে করতে হয় রেজিস্ট্রেশনের জন্য, তারপরে আপনাকে এক্সামটা দিতে হয়। এবং এমন কিন্তু না যে আপনি এক্সামটা দিয়ে দিলেন, আপনি যা খুশি তাই একটা স্কোর পেয়ে গেলেন, আপনি ওয়ার্ক পারমিট পেয়ে গেলেন। দিস ইজ নট লাইক দ্যাট। ওদের আবার কিছু রিকোয়ারমেন্টও সেট করে দিয়েছে যে তুমি যদি ব্যাচেলার করো তোমাকে এত স্কোর পেতে হবে, তুমি যদি মাস্টার্স করো এত স্কোর পেতে হবে, তুমি যদি ডিপ্লোমা করো তোমাকে এত স্কোর পেতে হবে। সো আই নো দিস ইজ ভেরি স্যাড, বাট দিস ইজ দ্য বিটার ট্রুথ। রিসার্চ করছিলাম যে কোন প্রপার ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করা যায়, এবং হচ্ছে আমি কিছু জিনিস সার্চ করছিলাম যেটা আপনাদেরকেও দেখিয়ে দিব, যেন আপনারাও ঘরে বসে একই জিনিসটা সার্চ করে নিজেরাও একটুখানি ইনফরমেশন গ্যাদার করতে পারেন। দেখেন এখানে লেখা আছে যে আপনি যদি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হয়ে থাকেন, যেমন আপনি যদি ব্যাচেলার করেন, মাস্টার্স করেন অথবা PhD প্রোগ্রামের জন্য ক্যানাডায় আসেন, তাহলে আপনার CLB-টা হবে 7। সো CLB দিয়ে বোঝায় হচ্ছে ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক। সো যেটা হচ্ছে আপনি যদি IELTS নিয়ে থাকেন তাহলে IELTS-এ আপনাকে পেতে হবে ব্যান্ড 6 ইচ মডিউলে। এমন না যে শুধু রাইটিংয়ে 6 পেলেই হয়ে গেল বা স্পিকিংয়ে 6 পেলেই হয়ে গেল, সবগুলোতে আপনাকে অ্যাটলিস্ট 6 ব্যান্ড পেতে হচ্ছে। আর কলেজ কলেজ গ্রাজুয়েশন যারা কমপ্লিট করেছেন তাদের হচ্ছে CLB 5 লাগছে, যেটা IELTS-এ আপনাকে
রিডিং এ 4 এবং লিসনিং, রাইটিং এবং স্পিকিং এ 5 পেতে হচ্ছে। যাদের হচ্ছে আইডিয়া নেই যে কলেজ ডিগ্রি অথবা ইউনিভার্সিটি ডিগ্রির মধ্যে কি পার্থক্য, সো কলেজ ডিগ্রি বলতে এখানে মেইনলি ওরা বুঝিয়েছে যারা ডিপ্লোমা করতে আমরা আসার প্ল্যান করছি। সো সেটা হতে পারে 2 বছরের ডিপ্লোমা, 1 বছরের ডিপ্লোমা বা 3 বছরের অ্যাডভান্স ডিপ্লোমা, সেটা দিয়ে ওরা কলেজ ডিগ্রি বুঝিয়েছে। এবং যারা ইউনিভার্সিটিতে আসতেছি তাদের কিন্তু হচ্ছে আইএলটিএস রিকোয়ারমেন্টটা কলেজে যারা পড়ছে তাদের থেকে একটুখানি হাই। সো এখন এই যে জিনিসটা করা হয়েছে এটার কিছু ড্রব্যাক রয়েছে, স্পেশালি আমরা যারা স্টুডেন্ট মাত্র পড়াশোনা শেষ করেছি এবং ফুল টাইম জব এখনো পাইনি, বিকজ ওয়ার্ক পারমিট না থাকলে কিভাবে আমরা ফুল টাইম জব করবো, রাইট? সো তাদের জন্য এই যে একটা বড় অঙ্কের টিউশন ফি পে করার পরে, পড়াশোনা শেষ করার পরে এখন আইএলটিএস এর জন্য আবার একটা বড় অঙ্কের রেজিস্ট্রেশন ফি পে করতে হচ্ছে, এটা কিন্তু একটা বিগ ডিল, রাইট? সো একবার আপনি আইএলটিএস এর রেজিস্ট্রেশন করার জন্য অলমোস্ট $400 কাছাকাছি পে করতে হচ্ছে, যেটা আমার কাছে মনে হয় যে এই সিস্টেমটা ওরা না করলেও পারতো। ইভেন আমরা যখন বাংলাদেশ থেকে আসার প্ল্যান করছি তখনও কিন্তু আমাদের প্রায় 30,000 টাকা, ইফ আই এম নট রং, আমি আজকেও চেক করলাম যে প্রায় 28,500 মতো রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয়। সো এইটা কিন্তু আমাদের ফিনান্সিয়াল যে ব্যাপারটা থেকে যায় সেখানে একটা ধাক্কা খেতে হয়। তারপরে একবার যদি আমরা আমাদের ডিজায়ার স্কোর না পেয়ে থাকি তখন আমাদের আবার রেজিস্ট্রেশন করতে হয় এবং আবার কিন্তু আমাদেরকে একই অ্যামাউন্টের ফিটা পে করতে হয়। সো এই সব কিছু কথা বলার কারণটা কি? কারণটা হচ্ছে সো এখনো যারা আমরা দেশে রয়েছি, বিদেশে আসার প্ল্যান করছি, স্পেশালি ক্যানাডাতে আসার প্ল্যান করছি, আমি তাদেরকে বলবো যারা আইএলটিএস প্রিপারেশন নিতে যাচ্ছি একটু সিরিয়াসলি যেন আমরা প্রিপারেশনটা নেই, একটু হাতে সময় নিয়ে আমরা তাড়াহুড়া না করি, 1 মাসে কোনো মতো এক্সামটা দিয়ে বিদেশে না চলে আসি, আমরা 2-3 মাস টাইম নেই। আমি আগের ভিডিওগুলোতে যেভাবে এক্সপ্লেন করেছি যে লিসেনিং থেকে শুরু করে আমরা বাসায় বসে 1-2 সপ্তাহ প্রিপারেশন নেওয়ার পরে আমরা দেখি যে কোন কোচিং সেন্টারটাতে ভর্তি হওয়া যায়। ইটস নট নেসেসারি যে আপনাকে কোচিং সেন্টারে ভর্তি হতে হচ্ছে। আপনি যদি মনে করেন যে বাসায় আপনার ক্যামব্রিজের যে বইগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করে, বা ইউটিউবে অনেক ধরনের ভিডিও রয়েছে, কিছু চ্যানেল আমি আপনাকে দেখিয়ে দিব যেগুলো আপনি ফলো করে বাসায় বসে প্রিপারেশন নিতে পারেন, ওগুলো দেখে আপনি প্র্যাকটিস করতে পারেন। আপনি মক টেস্টের জন্য কিছু প্রিপারেশন নিতে পারেন। এভাবে নিজেকে পলিশ করতে থাকেন এবং আপনার হাতে যদি টাইম থাকে আইএলটিএস দেওয়ার পরে, আপনি ডিজায়ার স্কোর করার পরে, বিদেশে আসার আগ পর্যন্ত আমি বলবো যে আপনার স্পিকিংটা অথবা হচ্ছে আপনার ইংলিশ যে স্কিল ডেভেলপমেন্টটা এটা আপনি কন্টিনিউ করে যান। তাহলে যেটা হবে এখানে আসার পরে যখন আপনাকে জেনারেল আইএলটিএসটা দিতে হচ্ছে, আপনি অলরেডি আপনার প্রপার নলেজ থাকবে এবং আপনি নিজে অলরেডি প্রিপেয়ার্ড থাকবেন এক্সামটা দেওয়ার জন্য। কারণ দেশে যেরকম আমাদের অনেক ধরনের কোচিং সেন্টার থাকে, বাসার পাশে 10-15টা কোচিং সেন্টার, তারপরে হচ্ছে বাসা থেকে একটু দূরে আরো অনেকগুলো কোচিং সেন্টার থাকে। ক্যানাডাতে যখন আপনি চলে আসবেন, আপনি যদি এরকম কোচিং সেন্টারে ভর্তি হতে চান আপনাকে কিন্তু অনেক হিউজ অ্যামাউন্টের টাকা পে করতে হবে এবং এটা এতটা অ্যাভেলেবলও থাকে না। সো সেজন্য আমি বলি যে দেশে সবকিছু যেরকম অনেক বেশি সহজলভ্য, ক্যানাডাতে আসার পরে দেখবেন যে সেগুলো করতে আপনাকে অনেক বেশি টাকা স্পেন্ড করতে হচ্ছে। তো কেউ যদি ইউটিউব ফলো করতে চান, আমি দেশে থাকতে হচ্ছে এই চ্যানেলটা খুবই ফলো করেছি, এটার নাম হচ্ছে আইএলটিএস লিজ। ওদের বেশ কিছু মডিউলের জন্য ডিফারেন্ট টপিকের কভার রয়েছে। তারপরে আমি আরেকটা চ্যানেল খুব ফলো করতাম যেটার নাম হচ্ছে E2 ল্যাঙ্গুয়েজ। সো আমি E2 আইএলটিএস যেটা, সেই চ্যানেলটাও ফলো করেছি, যেরকম হচ্ছে E2 বিভিন্ন ক্লাস করেছিলাম আমি। সো এগুলো কিন্তু কমপ্লিটলি ফ্রি রিসোর্স অ্যান্ড এটা কোনো পেইড প্রমোশনাল ভিডিও না, আমি জাস্ট হচ্ছে আপনাদের জন্য হেল্প হয় এর জন্য জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন চ্যানেলগুলো আপনি এক্স্যাক্টলি ফলো করতে পারেন। আর কেউ যদি মনে করেন যে আমার ভিডিও ফলো করতে চান, তাহলে আমার সুন্দর মতো এই যে আইএলটিএস প্রিপারেশন প্লেলিস্টটা, এখানে অনেকগুলো ভিডিও আপলোড করা রয়েছে, সো সেটা আপনি ফলো করতে পারেন। কে হয়তো অনেক নিউজ দেখে ফেলেছেন যে ক্যানাডাতে আর ওয়ার্ক পারমিট দিচ্ছে না,
পড়াশোনা শেষ করার পরে সবাইকে দেশে পাঠিয়ে দিচ্ছে। আগে যেরকম আপনারা ফুল টাইম কাজ করতে পারছিলেন, এখন আর কাজ করতে পারছেন না। সো হ্যাঁ, কথাগুলো সত্য, বাট এটার পেছনে একটা স্টোরিও রয়েছে। সো আপনি যদি পড়াশোনা কমপ্লিট করে আইএলটিএস এর স্কোরটা না সাবমিট করতে পারেন, ডেফিনেটলি আপনি ওয়ার্ক পারমিট পাচ্ছেন না। সো এমন না যে পড়াশোনা শেষ করার সাথে সাথে আপনাকে দেশে পাঠিয়ে দিচ্ছে, আপনি ওয়ার্ক পারমিট পাচ্ছেনই না। দিস ইজ নট ট্রু, এটা হচ্ছে হাফ ট্রু। আপনি যদি আইএলটিএস এর স্কোর না পান, ডিজায়ার্ড স্কোরটা, বোর্ড অফ রিকোয়ারমেন্ট অনুযায়ী স্কোরটা যদি না পান, তাহলে আপনি ডেফিনেটলি ওয়ার্ক পারমিট পাচ্ছেন না। এখন এটাকে পার্মানেন্ট অর টেম্পোরারি উই ডু নট নো, বিকজ এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হতে থাকে। আমি যখন 6 বছর আগে ক্যানাডাতে এসেছিলাম অ্যাজ এ স্টুডেন্ট, সবকিছু মাচ মোর ইজিয়ার ছিল এবং সবকিছু এত বেশি কমপ্লিকেটেড ছিল না, এবং দিন যত বেশি যাচ্ছে সবকিছু অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আমার আগে যারা এসেছে, যারা হয়তো বা আমার 10 বছর আগে এসেছে, তাদের জন্য জিনিসগুলো আরো অনেক বেশি ইজি ছিল। আমি অনেকের সাথে এখন কনভারসেশন হয়, দেখা যায় যে ওরা 15 বছর 20 বছর আগে ক্যানাডাতে এসেছে। ওরা হয়তো বা অনেকে এটাও জানে না যে আমাদেরকে আইএলটিএস দিতে হয়, বা আমরা একটা প্রসেসের মাধ্যমে ক্যানাডাতে আসি, বা এখানে আসার পরে আমাদের স্ট্রাগলটা কিরকম হয়, বা এখানে জব ক্রাইসিসটা এখন কিরকম। বিকজ ব্যাক দেন সবকিছু অনেক বেশি ইজিয়ার ছিল। তখন মানুষ আসার পরে কিছু না কিছু কাজ পেয়ে যেত, এবং ওরা হয়তো বা যে টাকাটা আর্ন করতো সেটা দিয়ে ওদের থাকা খাওয়া হয়ে গিয়ে ওরা অনেক বেশি সেভিংস করতে পারতো। বাট এখন সিনারিও ডিফারেন্ট। সো আমরা যারাই আসার প্ল্যান করছি, এরকম একটা মেন্টালিটি নিয়ে যেন আমরা আসি, এবং সবকিছু যেন একটা প্ল্যান ওয়াইজ আমরা করে থাকি। আমি আমার লাস্ট ভিডিওতেও বলেছি যে এখানে এসে যদি আমরা ট্রাই করি যে নিজের ফুল টিউশন ফি নিজে ম্যানেজ করে আমরা পড়াশোনা কমপ্লিট করব। এখন হয়তোবা সেটা পসিবল হবে না, আগে পসিবল হলেও হয়তোবা হতো, বাট এখন এটা খুবই রেয়ার একটা কেস হয়ে গিয়েছে। সো এই আর কি, নিজেকে আমরা যতটা পারি চেষ্টা করব ডেভেলপ করার। আর আমি এখানে আসার পরে একটা জিনিস নোটিস করেছি, আমাদের অনেক দেশীয় মানুষের ভিতরে বা অন্য দেশের মানুষ হোক, সেটা হচ্ছে আমরা আমাদের নিজের ভাষায় তো কথা বলি, দ্যাটস ট্রু, বাট আমরা অনেক সময় দেখা যায় যে অন্য দেশের মানুষের সাথে তাদের ভাষাটা বেশি প্র্যাকটিস করতে পছন্দ করি, এবং ভুলে যাই যে এটা ইংলিশ স্পিকিং একটা কান্ট্রি। সো ডেফিনেটলি আপনি যদি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শিখতে চান, এটা আপনার জন্য খুবই ভালো। বাট আপনি যতটুকু টাইম পাবেন চেষ্টা করবেন যে ইংলিশটা শেখার আর ফ্রেঞ্চটা শেখার, বিকজ ক্যানাডাতে ইংলিশ এবং ফ্রেঞ্চ অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি অন্য কোনো দেশে যেতে চান, তাহলে হয়তো বা অন্য ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হতে পারে। বাট এখানে ফ্রেঞ্চ জানাটা খুবই বড় একটা অ্যাসেট বলবো, স্পেশালি এখনকার যে সিনারিও। আপনি যদি ফ্রেঞ্চ জেনে থাকেন, ফ্রেঞ্চে যদি আপনি আইএলটিএস এর মতো CLB 5-6 পেয়ে থাকেন, আপনার জন্য সবকিছু অনেক ইজি। লাইক পড়াশোনা শেষ করবেন, ওয়ার্ক পারমিট নেবেন, এবং ওয়ার্ক পারমিটের পরে আপনার 6-7 মাসের ভিতরেই আপনি হয়তো বা পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাবেন ক্যানাডার, রাইট? ইটস দ্যাট ইজি if you know how to speak right and read in French in Canada. বাট ইংলিশ ফ্রেঞ্চ ছাড়া আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে চান ক্যানাডাতে এসে, সেটা হয়তো বা আপনাকে অতটা বেশি হেল্প করবে না। দ্যাট ওয়াজ অল ফর টুডে। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব কথাস ব্লগ, অ্যান্ড আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারে কন্টেন্টটা, যেন তারাও হচ্ছে একটুখানি হেল্প পায় ভিডিওটা দেখে। অ্যান্ড কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে নক করতে পারেন। পরের বার দেখা হবে নতুন আরেকটা অনেক ইনফরমেটিভ ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই stay safe and thanks a lot for watching.